সময়ে অসময়ে জীবনে ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মাঝে রয়েছে ভেদাভেদ। কিছু ঘটনা হয় অপ্রত্যাশিত, আবার কিছু ঘটনা খুবই সাধারণ। আমি স্বভাবগতভাবে সাধারণ কিংবা বিশেষ কিছু ঘটার অপেক্ষায় থাকি না। যেখানেই যাই সাথে করে ক্যামেরাটা নিয়ে যাওয়া অনেকটা ফরজের মতো। বলা যায় এটা আমার এক ধরনের বদঅভ্যাস। এই যেখানে সেখানে অসাবধানে ক্যামেরা বহন করে নিয়ে যাওয়ার জন্য কতবার যে সেন্সর লেন্স নষ্ট করছি তার হিসেব নেই। তবু আমার শিক্ষা হয় না। আবার এই বদঅভ্যাস থেকেই কিন্তু সৃষ্টি হয় চমৎকার কিছু। যেমন এখন হলো, গাড়ি থেকে দৌড়ে ক্যামেরাটা নিয়ে এসেই ফ্রেমেবন্দি করে ফেললাম দুটি ভালোবাসাময় ভ্রমণের শ্রেষ্ঠ মুহূর্ত। সময় করে দুটো ছবিই তুলেছি, তার দুটোতেই যারার চোখে চিকচিক করছে লবণাক্ত পানি। নিহান ভাইয়েরও চোখটা ভেজা, লালবর্ণ ধারণ করেছে অনেকটা, মুখে এক চিলতে প্রাপ্তির হাসি। নিঃসন্দেহে ছবি দুটো তাদের পুরো জীবনের সেরা দুটো ছবির খেতাব পেয়ে রয়ে যাবে। কোনো একদিন ছবি দুটো বের করে ফ্রেমে বাঁধাই করে উপহার হিসেবে দেব তাদের। নিশ্চয় খুশি হবে তারা। এই ভালোবাসাময় চমৎকার ছবিটির বিনিময়ে একটা ছোটখাটো একটা ফুচকা পার্টি তো নিহান ভাইয়ের তরফ থেকে পাওয়াই যায়। আমি দুষ্টু হেসে ক্যামেরাটা গলায় ঝুলিয়ে রাখলাম। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা যে তখন থেকে আমার পানেই চেয়ে তার বিন্দুমাত্র খেয়াল রাখিনি এতক্ষণ। পলক ফেলে পাশে তাকাতেই চমকালাম। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, ওভাবে কি দেখছেন? নিবিড় ভাইয়া পলক ফেললেন না। আগের মতোই চেয়ে থেকে অস্ফুট স্বরে বললেন, নিজের ভালোবাসাকে। উনার বলা কথাটা স্পষ্টরূপে কানে না পৌঁছল না আমার। যার দরুন পাল্টা জিজ্ঞেস করলাম আবার, কি হলো? এমন ফিসফিস করে বলছেন কেন? জোরে বলুন। নিবিড় ভাইয়া আচমকাই নজর সরিয়ে নিলেন। অন্যমনস্ক ভঙ্গিমায় বললেন, কিছু না, চলো বাসায় ফিরতে হবে। ওদের বরং একা ছেড়ে দাও। খানিকটা সন্দেহ মনে চেপে রেখেই বললাম আমি, তা অবশ্য ঠিক বলেছে, চলুন তবে, ওরা নিজেদের মতো থাকুক। কথাটা বলেই নিবিড় ভাইয়ার সাথে পা মিলিয়ে ২-৩ ধাপ এগোলাম আমি। এমনি সময় পেছনে থেকে চিৎকার করে উঠল যারা। অনন্যা। আমি থমকে গিয়ে উল্টো দিকে ফিরলাম। যারা নিজ অবস্থান থেকে দৌড়ে আমার কাছাকাছি এসে দাঁড়াল। পেছনে পেছনে বড় বড় ধাপ ফেলে এগিয়ে এলেন নিহান ভাইও। যারা এসেই কোনো কিছু না বলে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। ওভাবেই নিশ্চুপ থাকল বেশ কিছুক্ষণ। আমি খানিকটা শকট হই পুতুলের মতো দাঁড়িয়ে। যারা আমায় ছেড়ে দিয়ে আমার ডানটা নিজের দুহাতের মুঠোয় নিল। কণ্ঠে অসম্ভব রকমের অপরাধবোধ এনে বলল, আমি বুঝতে পারছি না কথাগুলো তোমায় কিভাবে বলবো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার কথাগুলো নির্দ্বিধায় শোনার জন্য জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছো, অথচ আমি কখনোই তোমায় সহ্য করতে পারিনি। তোমায় নিজের আশেপাশে দেখলেও আমার রাগ হতো। হিংসায় জর্জরিত হয়ে আমি এতটাই নিচে নেমে গিয়েছিলাম যে তোমায় খুন পর্যন্ত করতে চেয়েছি। আমি অপরাধী অনন্যা। তোমার কাছে, নিবিড়ের কাছে, তোমাদের পুরো পরিবারের কাছে আমি চরম রকমের অপরাধী। আমি যারার হাতের ওপর বা হাত রেখে আশ্বস্ত করতে চাইলাম। মেয়েটার গলা কেমন করে যেন কাঁপছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং তার উপলব্ধি থেকেই তার গলার স্বরে পরিবর্তন এসেছে। আমি খেয়াল করে দেখলাম যারার গাল বেয়ে আবারও টপটপ করে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করেছে। যারার ক্রন্দনরত কণ্ঠেই বলতে লাগলো আবার, আমি জীবনে অনেক ভুল করেছি অনন্যা। আমি বুঝিনি কোনটা ঠিক কোনটা ভুল। মরীচিকার পেছনে ছুটে গেছি এতগুলো বছর। নিজের মনুষ্যত্বটাকে বিলিয়ে দিয়েছি, যা নয় তাই করে গেছি। আমায় সঠিক পথ দেখানোর মতো কেউ ছিল না। আমি জানি অনন্যা, আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়।
তবু তোমার কাছে ক্ষমা চাইছি আমি। যদি কখনো সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও, নয়তো আমি নিজে যে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারব না। আমার চোখ দুটো অকারণেই ভিজে আসতে চাইল। আমার জায়গায় অন্য কেউ থাকলে যারার সাথে ঠিক কেমন ব্যবহার করত জানা নেই, শুধু এটুকু জানি আমার মধ্যে উপরওয়ালা ক্ষমাশীলতার একটি বিশেষ গুণ দিয়েছেন। আমি চট করেই কারো ওপর রাগ করতে পারি না কারো চোখের জল সহ্য করতে। সে আমার যত বড় ক্ষতিই করুক না কেন, যতক্ষণ সেই ক্ষতিগুলো শুধুমাত্র আমায় ঘিরেই থাকবে ততক্ষণ আমি আমার ক্ষমার ভাণ্ডার খুলে রাখব। সে যখনই নিজের ভুল উপলব্ধি করে ক্ষমা চাক ক্ষমা করে দেব। এই গুণটা যদিও ভালো, তবে বরাবরই বন্ধুবান্ধবদের কাছ থেকে বকা শুনতে হতো এর জন্য। লোকে বলে এ যুগে এতটা উদার হতে নেই, আর আমি বলি উদার হতে ক্ষতি কি? পাপ তো হবার নেই। আমি ছোট্ট করে শ্বাস ফেলে মৃদু হাসলাম। পরম আবেশে জারাকে জড়িয়ে ধরে বললাম, এই মেয়ে, আমি তো তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। নিহান ভাইয়ের থেকে তোমার অতীত জানার পরই তোমার যাবতীয় ভুল আমার কাছে মৌকুফ হয়ে গেছে। নতুন করে ক্ষমা চাইতে হবে না, তুমি তো অকারণে কোনো খারাপ কাজ করনি। লোকে দারিদ্রতার কারণে বিপথে যায় আর তুমি গিয়েছ ভালোবাসার অভাবে। দুটো ক্ষেত্রেই অভাব ছিল, তবে তোমার ক্ষেত্রে অভাবের কারণটা ভিন্ন। যারা আমায় আর বলতে না দিয়ে ফের বলে উঠল, আমি পাপী অনন্যা, তুমি উদার হতে পার তবু আমি পাপী। আমি সেই শুরু থেকে তোমার ক্ষতি চেয়ে এসেছি, আর আজ তুমিই আমার সবথেকে বড় উপকারটা করলে। আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিলে। আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করব বলতে পারো? হ্যাঁ পারি তো, আলবাত পারি। এই ঋণটা শোধ করা যদিও একটু কষ্টকর হবে, তবে একটা উপায় আছে। যারা দুহাতে চোখমুখ মুছল একরাশ আগ্রহ নিয়ে বলল, উপায় আছে? কি উপায় বলো? তুমি আমায় যা করতে বলবে তাই করব আমি। শুধু একটাবার বলো অনন্যা। যারার এমন পাগলামিতে কেন যেন বড্ড হাসি পেল আমার। আমি মুচকি হেসে খানিকটা দুষ্টুমির ছলে বললাম, উপায়টা হলো, তোমায় আমার বড় বোন হতে হবে। আজ থেকে তুমি নয় তুই করে ডাকতে হবে। আমার বলা উপায়টা শুনে যারা বেশ কিছুক্ষণ তোবদা খেয়ে তাকিয়েছিল আমার পানে। বিশ্বাস করতে হয়তো ভীষণ কষ্ট হচ্ছিল। আমি যখন হেসে যারার গালটা টেনে দিলাম তখনই কান্নায় ভেঙে পড়ল সে। আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এই তোকে আমি এতদিনে চিনলাম, কেন আগে আসিসনি বলতো? তুই আজ থেকে কেন? তুই এখন থেকেই আমার বোন। মোমড্যাড তো আমার পরে আর কোনো সন্তান নেননি, একাই বড় হয়েছি। এখন আমি আর একা নই, কেউ যদি আশক করে তবে কি বলবো জানিস? আমরা দুই বোন। হ্যাঁ তুই আমার বোন। যারার অশ্রুর এক একটা ফোঁটা একটা একটা শুভ্র মুক্তা, এক একটা খুশির ঝলক। ও কাঁদছে তবে দুঃখে নয়, সুখে। এই কান্না দামি, এই কান্না পবিত্র। এতে নেই কোনো অভিনয়, নেই কোনো ছলনা। আমার এক মুহূর্তের জন্য মনে হলো এই আলিঙ্গন পরিচিত, খুব আপন। এই আলিঙ্গন এক ভালোবাসাময় আলিঙ্গন। একটি বোনের মনের গভীর থেকে সৃষ্টি ভালোবাসাময় আলিঙ্গন। নিবিড় কপালে হাত রেখে যারা অনন্যার কাণ্ডকারখানা দেখছিল, তার মনে হলো প্রথম দিকে যদিও ঠিক ছিল তবে এখন অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত কান্নাকাটি, গলা জড়িয়ে ধরার আদৌ কোনো মানে হয় না। আরে ভাই, ভুল বোঝাবুঝি মিটে গেছে, একে অপরকে চিনেছে, দ্বন্দ্ব মিটিয়েছে, ব্যাস মিটে গেছে। এত জোরাজোরি করার দরকারটা কি? নিবিড় বিড়বিড় করে বলল, শালার কপাল দেখ। আজ পর্যন্ত যে কিনা তার সবসময় খারাপটাই করে গেছে সেও কিনা তাকে জড়িয়ে ধরছে, আর আমি তার লিগ্যাল হাজবেন্ড হওয়ার পরও সামান্য কাছে ঘেঁষতে পারি না। হাউ স্টুপিড ইজ দ্যাট? কথাগুলো বিড়বিড় করে বলার সময় নিবিড়ের কপালের ভাঁজ ক্রমশই দৃঢ় হতে থাকল।
একটা সময় গিয়ে নিজেই নিজের মনকে প্রশ্ন করল, ওয়েট, নিবিড়, তুই কি জারার প্রতি বাইয়েনি জেলাস ফিল করছিস? মানে সাদমান শাহরিয়ার নিবিড় যে কিনা কোনো ছেলেকে হিংসা করা দূরকে কি করছে তা নিয়ে দুদণ্ড ভাবেও না, সে কিনা একটা মেয়ের প্রতি জেলাস ফিল করছে। নিবিড়ের বিচলিত মন জবাব দিল, তা নয়তো কি রে হতচ্ছাড়া, নিজের বউকে সামান্য ছুঁতে পারিস না, আর যারা ওর এতদিনের শত্রু হয়ে গলা জড়িয়ে ধরছে। এইসব দেখে জ্বলে পুড়ে ছারখার তো হবেই। আহাম্মক কোথাকার, কি করলি জীবনে? নিবিড় মুহূর্তেই নিভে গেল। ইচ্ছে হলো জারার থেকে আলাদা করে কোলে উঠিয়ে বাড়ি নিয়ে যায় অনন্যাকে, কিন্তু তার পার্সোনালিটির সাথে এমন গাধামো সাজে না। নিবিড় নাচেও দাঁতে দাঁত চেপে সবটা হজম করতে থাকল। এই প্রথমবারের মতো নিজের কপালটাকে নিতান্তই পোড়া বলে মনে হতে লাগল তার। সন্ধ্যা থেকে বিছানায় এপাশোপাশ করেই সময় কাটিয়ে চলছে রুশো। কিছুতেই কোনো কিছুতে মন বসাতে পারছে না। মনটা ছটফট করছে অহেতুক কোনো কারণে। আচ্ছা, কারণটা বুঝি আসলেই অহেতুক? মোটেও অহেতুক নয়। কারণটা জোরালো, খুব জোরালো। রুশোর চিন্তা হচ্ছে রাত্রিটা না জানি কিনা কি ভেবে বসে আছে। আচ্ছা, সে কি বুঝতে পেরেছে গাউনটা রুশোই গিফট করেছে? আর যদি বুঝেই থাকে তবে ঠিক কেমন অনুভব হয়েছে তার? রেগেমেগে আবার গাউনটা ফেলে টেলে দেয়নি তো? মেয়ের যা ঝাঁজ! দুটো কথা বলতে গেলেও 10 বার ভেবে বলতে হয়। রুশো আরও কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসল। না, এভাবে আর ভালো লাগছে না। রাত্রির প্রতি এই তীব্র টানটা কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। আচ্ছা, রাত্রিকে যদি ফট করে মনের কথাটা বলে দেওয়া হয় তবে কি সে খুব বেশি রাগ করবে? রাগের মাথায় গালে চর বসিয়ে দেবে? চর দিলে কোটাই বা চর দিবে? একটা, দুটো, তিনটে নাকি আরও বেশি? রুশোর কি গালে তুলো বেঁধে যাওয়া উচিত হবে? রুশো ভেবে দেখল আজ পর্যন্ত যতই ভুল করুক রাত্রির তরফ থেকে কোনো চড়থাপ্পড় কপালে জোটে না। যতবারই কোনো না কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে তার সবটাই হেছে নাদুস নাকটার ওপর দিয়ে। অতীতের পাতাগুলোয় এক নজর চোখ বুলাতেই রুশোর আত্মা কেঁপে উঠল। হাতটা আপনা আপনিই চলে গেল নাকে। একটা শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, হে আল্লাহ, একদিনের জন্য কি কোথাও এই নাকুটা লুকিয়ে রাখা যায় না? এই নাকু নিয়ে ওর সামনে গিয়ে কথাটা বললে পরের দিন যে নাকুটাই খুঁজে পাওয়া যাবে না। নাকুহীন এই রুশোকে কেমন লাগবে তখন দেখতে? রুশো আরও কিছুক্ষণ ওভাবেই বসে থেকে উঠে দাঁড়াল। না, এভাবে হাত পা গুটিয়ে রাখলে চলছে না। এই অনুভূতি তাকে কতদূর নিয়ে যেতে পারে তার শেষ অবধি যাবে রুশো। দেখবে ভালোবাসা শব্দটা ঠিক কতটা জোরালো। ঠুনকো কিছু হলে নিশ্চয় এতটা পোড়াত না। যে মেয়ের হাতে বারবার মানসম্মান খোয়াতে হয়, অবুঝ মনটা তাকেই বেহায়ার মতো চাইত না। রুশো আলমারি থেকে পিঙ্ক কোটটা গায়ে জড়িয়েই রওনা হল। উদ্দেশ্য রাত্রির মেস। এই রাতের বেলা গিয়ে ঠিক কেমন পরিস্থিতি হবে তা রুশোর জানা নেই। শুধু এটুকু জানা কথা, রাত্রিকে এই মুহূর্তে না দেখলে ঘুমোতে পারবে না সে। সারাটা রাত যন্ত্রণায় ছটফট করতে হবে। যতই জলে গলা ভেজাক তৃষ্ণা মিটবে না। এই তৃষ্ণা যে ভালোবাসার তৃষ্ণা, ভালোবাসার মানুষটা ছাড়া এই তৃষ্ণা যে মিটবার নয়। রুশো গিয়ে থামল মেসের সামনে। আজ আর গাড়ি করে আসেনি, ভাইয়ের বাইকটা ফাসলিয়ে নিয়ে এসেছে। ততটা খাটুনি খাটতে হয়নি অবশ্য। অগ্নি নিত্যর সাথে যেই লেভেলের ফোনালাপে মগ্ন ছিল তাতে না বলেও চুপ করে নিয়ে আসা যেত। রুশো বলে বাইকটা নিয়ে এসেছে শুধুমাত্র বাসায় বোমা ফাটার ভয়। রেহনুমা যদি ফোন করে শুনতেন ছেলে বাসায় নেই, রাতে চোরের মতো অগ্নির বাইক নিয়ে বেরিয়েছ, তবে একটা হাড়গোড়ও খুঁজে পাওয়া যেত না রুশোর। রুশো নিঃশব্দে পা ফেলে মেসের গেইটের কাছে গিয়ে দাঁড়াল।
দরজাটা হালকা করে চাপানো দেখে কপালটা কুঁচকে এলো তার। ব্যাপার কি? লেডিস মেসে এত বাজে প্রাইভেসি? না, এমনটা তো হবার কথা নয়, তবে কি কেউ বেরিয়েছে? রুশো নিশ্চুপ থেকে কিছুটা দূর থেকে ভেসে আসা ক্ষীণ আওয়াজগুলো শোনবার চেষ্টা চালাল। কেউ বা কারা যেন চুপিসারে কথা বলছে, তারই কিছু শব্দ এলোমেলো হয়ে ভেসে আসছে কানে। রুশো ভেতরে না গিয়ে সেদিকে পানেই হাঁটা ধরল। একটা মোটামুটি রকমের লম্বা চওড়া মেয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে, সাথে একজন সুঠাম দেহী ছেলে। আলোটা ওপর থেকে পড়ায় ঠিকমতো মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। নিজেদের মাঝে কিছু কথা বলার পর ছেলেটি একটা গিফটের মতো কিছু এগিয়ে দিল মেয়ের দিকে। মেয়েটিও চট করে গিফটটা নিল। অনেকটা তাড়াহুড়ো করেই ছেলেটিকে বিদায় দিয়ে উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। রুশোর এক মুহূর্তের জন্য মনে হল সে চোখে ভুল দেখছে। চোখ দুটো অকালেই নষ্ট হয়ে গেছে তার। এই রাতবিরেতে আর যাই হোক রাত্রি এমনটা করার মতো মেয়ে নয়। কোনো ছেলের সাথে এই সময় দেখা করে উপহার নেওয়া, তাও লুকিয়ে চুরিয়ে। লুকিয়েই যেহেতু নিচ্ছে তবে নিশ্চয় কোনো না কোনো ঘাপলা আছে। রুশো আড়াল থেকেই আরেকটা বার চোখ ঘষে তাকাল। চিকন গলিটায় অবস্থানকালীন রাত্রি যখন পাশ দিয়ে গেল তখনই ভুলটা ভাঙল রুশোর। রুশো তবে ঠিকই দেখছিল, ভুল নয়। রাত্রির জায়গায় অন্য কোনো মেয়ে নয়, সে রাত্রিই ছিল। রুশোর বুকের বামপাশটায় অকারণেই চিনচিনে ব্যথার সৃষ্টি হল, অনেকটা সূক্ষ্ম সূক্ষ্ম সূচ ফোটানোর মতো। পরম যত্নে গাঁথা স্বপ্নের মালাটা একটু একটু করে ছিঁড়তে শুরু করল। একটা পর্যায়ে গিয়ে পুরোটা মালাই ছিঁড়ে পড়ল। সেই সাথে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল রুশোর মনের সুপ্ত আশাগুলো, যার সবটাই ঘিরে ছিল রাত্রিকে নিয়ে। রাত্রির যে বয়ফ্রেন্ড আছে একথা আগে কেন জানেনি সে? ঠিক আজকের দিনই জানতে হল। যখন রাত্রি রুশোর মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে ঠিক তখনই। কেন হলো এমনটা? কেন? রুশো উত্তর খুঁজে পেল না। দেয়ালে পিঠে ঠেকিয়ে দুচোখ বুজে লম্বা করে শ্বাস টানল। মাথাটা ঘুরছে না, পৃথিবী ঠিক বুঝে ওঠা গেল না। তবে যাই হোক ঘুরছে কোনো কিছু। রুশো চোখে ঝাপসা দেখছে। রুশো ডান হাতটা চোখের আলগা করে লাগাতেই বুঝল আসলে ঝাপসা ভাবটা প্রকৃতি সৃষ্ট নয়। পৃথিবীটা তো আর ইন্টারনেটের মতো নয় যে এই নেটওয়ার্ক কানেকশন ফুটবল আর ভিডিও কোয়ালিটি কমে গিয়ে ঝাপসা দেখাতে শুরু করল। পৃথিবীটা বাস্তব, কঠিন এক গোলক ধাঁধা। ঝাপসা ভাবটার পানির মতো সরল হলেও গভীরতা সমুদ্রের চেয়েও কঠিন। আচ্ছা, ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেখলে কি এতটাই কষ্ট হয়? এতটাই তীব্র দহনে পড়ে মন? এই অসহ্য যন্ত্রণাটা কিভাবে সইবে রুশো? বড্ড বেলা করেই বিছানা ছেড়ে উঠলাম আজ। রাতের অর্ধেকটা সময় শুধু চোখ সামনে ঘটে যাওয়া ঘটনাগুলোই ভাসছিল। ঘুম যে আমায় টাটা বাই বাই করে চলে গেছে সে খবর রাখার ধ্যানটাও ছিল না। ওদিকে ফের নিবিড় ভাইয়া গোপন কোনো কারণে গাল ফুলিয়ে রেখেছিলেন। দু তিনবার কারণখানা জিজ্ঞেস করে উদ্ধার করার সাধ্য হয়নি। মানুষটা কেমন যেন অদ্ভুত নাকি অদ্ভুতুরে ঠিক বুঝে উঠতে পারি না। সেই যে রাতে ওপাশ ফিরে ঘুমোলেন তারপর একটা ফোঁটাও নড়চড় করেননি। অথচ ওয়াশরুমে যাওয়ার পথে স্পষ্ট চোখজোড়া খোলা আবিষ্কার করেছিলাম উনার। আমিও আর আগ বাড়িয়ে প্রশ্ন করতে যাইনি, বড্ড জেদি যে উনি। কোনো একটা কথা বলার হলে প্রথমবারেই বলে দেবেন, আর না বলার হলে যতই গুতাগুতি করা হোক, লাভ কিচ্ছুটি হবে না। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে এসব ভান্নাতেই ডুবেছিলাম। হঠাৎ দরজায় টোকা পোড়ায় ভ্রম ভাঙল। শ্বশুর মশাই দরজার ওপাশে দাঁড়িয়ে হাঁক ছাড়লেন, অনন্যা মা, ভেতরে আসব? চট করে বসা থেকে উঠে জবাব দিলাম আমি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসুন বাবা। শ্বশুর মশাই ধীর পায়ে দরজা ঠেলে ঘরে এলেন।
হাতে কি সব যেন ফাইলপত্র। আমায় দেখেই চমৎকার এক হাসিতে ঠোঁট রাঙালেন। আমি সূক্ষ্ম চোখে সেই হাসিটা পর্যবেক্ষণ করে উদ্ধার করলাম, নিবিড় ভাইয়া হয়তো বাবার থেকেই এমন নজরকাড়া হাসি পেয়েছেন। অদ্ভুত সুন্দর এক হাসি, যে হাসিতে একটাবার ডুব দিলে পলক ফেলা দায় হয়ে যায়। নজর সরাতে ইচ্ছে করে না। মনে হয় এভাবেই কেটে যাক সময়, ভেসে যাক দুনিয়া, তবু এই হাসি থেকে ক্ষণিকের জন্য মনোযোগ সরালে চলবে না। কি রে মা, ব্যস্ত ছিলি? শ্বশুর মশাইয়ের প্রশ্নে তৎক্ষণাৎ মাথা ডানে বামে নাড়িয়ে বললাম আমি। না না বাবা, এই তো এমনিই বসেছিলাম। আচ্ছা শোন, তোদের না জানিয়েই একটা আয়োজন করে ফেলেছি বুঝলি। বেশ উৎসাহ নিয়েই জিজ্ঞেস করলাম আমি। কিসের আয়োজন বাবা? শ্বশুর মশাই বিছানায় বসতে বসতে বললেন। আসলে তোদের বিয়েটা তো এমন হুট করে হয়ে গেল, কলিগদের তো দূরে থাক আত্মীয় স্বজনদেরও বলা হয়ে ওঠেনি। বাড়ি থেকে ফোন আসছে, নিবিড়ের বউ দেখতে চায় সবাই। এখন কোনো আয়োজন ছাড়া ওদের ডাকবো, ব্যাপারটা কেমন হয়ে যায় না? তাই আজ তোদের বিয়ে উপলক্ষে একটা রিসেপশনের আয়োজন করেছি। আমার কয়েকজন বিজনেস পার্টনার আসবে, আত্মীয় স্বজন আসবে। আর সবথেকে বড় কথা, গ্রাম থেকে আসবে তোর দাদি শাশুড়ি। শ্বশুর মশাইয়ের এমন হঠাৎ বৃষ্টির মতো হঠাৎ ঝামেলামার্কা রিসেপশনের আয়োজনে মুখটা হঠাৎই শুকনো হয়ে এলো আমার। আমি বরাবরই দূর সম্পর্কীয় আত্মীয় স্বজনের আশেপাশে খুব বেশি ঘেঁষি না। পরিবারের বাহিরে খালামুনিদের বাদে অন্য কোনো আত্মীয়র সাথে ওঠা বসা নিতান্তই কম হয়েছে বলেই হয়তো অভ্যস্ত নই। আর সবথেকে বড় কথা, আমি অতিমাত্রায় ফর্মালিটি পালন করতে পারি না। হতে পারে ম্যাচুরিটির অভাব, তবু পারি না একথা সত্য। এই এতগুলো মানুষ আসবে, তারা নিশ্চয় আমায় এসে প্রশ্নের ঝুড়ি খুলে বসবে। আমায় ডাগর ডাগর চোখ করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। সমাজে প্রচলিত নিয়মানুযায়ী বউ দেখতে বেশিরভাগ আন্টি টাইপ মহিলারাই অতিমাত্রায় আগ্রহী হন। এমনটা নয় যে আমি সেসব খারাপ বলছি, দেখুক তাতে আমার সমস্যা নেই। কিন্তু দেখার পর পিঠপিছে যেই কটুকথাগুলো বলা যায় তা তো মেনে নেওয়া যায় না। পছন্দ অপছন্দ একান্তই নিজের কাছে, সকলের পছন্দ এক নয় একথা চিরন্তন সত্য হলেও পছন্দ না হলে সমালোচনা করা তো ভালো কথা নয়। আমি নিজে যেটুকু স্বচক্ষে দেখেছি, শুনেছি তাতে মেয়ের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এক প্রকার মানুষেরা। মেয়ের গায়ের রং চাপা তো সমালোচনা, কপাল একটু বড় তো সমালোচনা, নাক একটু বোচা তো সমালোচনা, ঠোঁট একটু মোটা তো সমালোচনা, মাথায় চুল কম তো সমালোচনা, মেয়ে বেটে তো সমালোচনা, একটু বেশি লম্বা তবু তাতেও সমালোচনা। অথচ কোনো মানুষই যে সব দিক থেকে পারফেক্ট হয়ে জন্মায় না একথা তাদের ক্ষুদ্র মস্তিষ্ক জানলেও মানে না। এইসব ক্রিটিক্যাল বিষয়গুলোই সংসারের প্রতি ভয়ের সৃষ্টি করত আমার মনে। বিয়ের পর এই কয়দিন ভালোই আরামে কাটিয়েছে, এই বোধহয় শুরু হতে চলল ঝড়। সংসারের প্যাচে কি তবে পড়ার সময় ঘনিয়ে এলো আমার? কি রে, কোথায় হারিয়ে গেলি? রিসেপশনটা আজ রাখার জন্য কি তোর কোনো সমস্যা হয়ে গেল? শ্বশুর মশাইয়ের ডাকে খানিকটা চমকে উঠে হাসার চেষ্টা করলাম আমি। কথার মাঝে উল্টোপাল্টা চিন্তায় মগ্ন হওয়ার অপরাধে নিজেই নিজেকে মনে মনে বকে নিয়ে বললাম, না না বাবা, কোনো সমস্যা নেই। শুনছি, বলতে থাকুন। আমার উত্তরে শ্বশুর মশাই ঠিক কতটা আশ্বস্ত হলেন বোঝা গেল না। কপালে কিঞ্চিত ভাঁজ রেখেই বলতে লাগলেন, হ্যাঁ তো যেটা বলছিলাম, আমার মা কিন্তু বড্ড সেকেলের মানুষ বুঝলি। শহরে বাড়ি করার পর অনেক করে বলেছিলাম গ্রাম থেকে এখানে এসে থাকতে, কিন্তু সে আসতে নারাজ। বাবা মারা যাওয়ার পর গ্রামেই মাটি দেওয়া হয়েছে বলে আসতে চান না। শহরে নাকি শান্তি পাওয়া যায় না। বেড়াতে এসেছে খুব কমই, এবার আসছে শুধুমাত্র তোকে দেখার জন্য। আর শোন, তুই একটু সাবধানে থাকিস বুঝলি। আমার মা আবার ছোটখাটো ভুলচুক হলেও তাকে তিল থেকে তাল বানিয়ে ফেলে,
বুঝে শুনে জবাব দিস প্রতিটা কথার। মা যদি একটু কর্কশ গলায় কথাও বলে ফেলে তবে তা গায়ে মাখিস না রে, মানুষটার বয়স হয়েছে ভুলভাল বলে ফেলে। আমি নিজেও মায়ের সব কথায় পাত্তা দেই না। তুই আবার ভয় কুকড়ে যাস না যেন, যেভাবে চলিস সেভাবেই চলবি, শুধু মায়ের সামনে একটু বুঝে শুনে ধাপ ফেলিস। ঠিক আছে? মাথাটা বাদিকে কাত করে হ্যাঁ সূচক জবাব দিলাম আমি। শ্বশুর মশাই বসা থেকে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন আমার। বললেন, এই তো আমার মিষ্টি মেয়েটা। সন্ধ্যায় যেহেতু রিসেপশন, তুই সন্ধ্যের আগে আগে তৈরি হয়ে নিস বরং। নিত্য তোকে সাজিয়ে দেবে, ঠিক আছে? তোর বাসায় আমি ফোন করে বলে দিয়েছি, সকলে বিকেলের মধ্যে চলে আসবে। তুই চাইলে তোর বন্ধুবান্ধবদেরও আসতে বলতে পারিস। আমি তো আর ওদের চিনি না, তাই বলতে পারিনি। অনুভূতিশূন্য একখানা ফ্যাকাশে চেহারা বানিয়ে প্রশ্ন করলাম আমি। ঠিক আছে বাবা, আপনার ছেলে কখন আসবে বলতে পারেন? সে কি রে, এটা তো আমার তোকে প্রশ্ন করার কথা। কিসের যেন এক কম্পিটিশন হবে, সেজন্য একটু বেরিয়েছে। আমি মেসেজে বলে দিয়েছি, তুই বরং ফোন করে ঝটপট আসতে বল। তুই ডাকলে চট করেই চলে আসবে দেখিস। নাইলাটা যে এমন এক ছেলে পয়দা করে গেল যে কিনা বাপের কথা না শুনলেও বউয়ের কথায় ঠিক দৌড়ে বাড়ি চলে আসে। কথাটা বলার পরপরই খানিকটা তাড়াহুড়ো করে ঘর ছেড়ে বের হলেন শ্বশুর মশাই। উনার ভেতরের অবস্থাটা উপলব্ধি করে দীর্ঘশ্বাস ফেললাম আমি। মানুষটা এখনো কতটা ভালোবাসে নিজের মৃত স্ত্রীকে। আজ নিয়ে 5টা বছর হল মা পৃথিবী ছেড়ে ওপারে গিয়েছেন। শ্বশুর মশাইয়ের বয়স খুব বেশি নয়, বড্ড জলদি বিয়ের পিঁড়িতে বসেছিলেন কিনা। এই বয়সে উনার জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে নির্ঘাত দ্বিতীয় বিয়ে করতেন, একলা পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতেন না। কিন্তু সাদনান সাহেব তেমনটা করেননি, নিজের ছেলেমেয়ের দায়িত্ব একাই বহন করে আসছেন। যতটা পারছেন সময় দিচ্ছেন। আমি দেখেছি অফিস থেকে ফিরে কোনো রেস্ট না নিয়েই বাবা নিত্য আপুর ঘরে ঢু মারেন। লম্বা একটা সময় ধরে মেয়ের সাথে সুখ দুঃখের গল্প করেন। ক্লান্ত শরীর নিয়েও সন্তানদের একাকিত্বটা বুঝতে দেবেন না বলে হাসি তামাশায় মেতে থাকেন। নিবিড় ভাইয়াকে সময় দেওয়ার প্রশ্ন যদিও আসে না। তিনি নিজেই ব্যস্ত মানুষ, বাবা যতটা না সময় ছেলেকে দিতে চায় তার 50% সময়টা নেওয়ার সময়ই থাকে না উনার। সে যাই হোক, বাবা হিসেবে সাদনান সাহেব শ্রেষ্ঠ একজন স্বামী হিসেবেও। নিত্য আপুর মুখে শুনেছি তিনি প্রতিরাতে ঘুমোবার আগে মায়ের ছবির দিকে তাকিয়ে থেকে কথা বলেন, মাঝে মাঝে টুকটাক গানের সুরও তোলেন। মায়ের প্রতি বাবার এই অশেষ ভালোবাসা আর যাই হোক পরিমাপযোগ্য নয়। আমি হতাশ হয়ে বিছানায় ধপ করে বসে পড়লাম। আপাতত মাথাটা কাজ করা বন্ধ হয়ে গেছে আমার। বাবা নিজের মা অর্থাৎ আমার দাদি শাশুড়ির যে ধরনের বিবরণ দিলেন তাতে গলার অবস্থা চৌচির হয়ে পড়েছে আমার। শীতের শেষ সময় হলেও ঠান্ডা আছে বেশ। এমন মৌসুমে গলা শুকিয়ে খরার সৃষ্টি করে ফেলেছে যেন। আমি বেড টেবিলে রাখা জগ থেকে পানি ঢেলে নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা গ্লাস খালি করলাম। নার্ভাসনেসে হাত পা কাঁপছে। ইয়া আল্লাহ, অগ্নি ভাইয়ার কাঁপুনির রোগটা আবার আমার ধরে গেল না তো। বিকেল হতে না হতেই ধুমধাম শব্দে বাসায় প্রবেশ করল ভাইয়েরা। আম্মু আব্বু নির্ঘাত বাদর দুটোর পেছনে ধীরে ধীরে আসছে। ভাইয়ারা এসেই আমার ঘরে দৌড়ে প্রবেশ করল। লম্বা করে দাঁত কেলিয়ে জিজ্ঞেস করল, কেমন আছে আমাদের বোনটা? অত্যন্ত করুণ গলায় জবাব দিলাম আমি, এতটুকুও ভালো নেই গো ভাইয়েরা। অগ্নি ভাইয়া চট করে আমার মুখোমুখি এসে দাঁড়াল। চিন্তিত গলায় জিজ্ঞেস করল, সে কি কেন? কি হয়েছে তার? রুশো ভাইয়াও অগ্নি ভাইয়ার সুরে সুর মিলিয়ে জিজ্ঞেস করল। তাই তো, ভালো কেন নেই আমার ছুটকিটা? আমি গাল ফুলিয়ে দুজনের পানে তাকালাম।
তারা বেশ ভালো করেই জানে আমার এই ভালো না থাকার পেছনে থাকা কারণটা, যার জন্য ইচ্ছে করেই মজা নিতে চাইছে। ভাইয়াদের আমার দুঃখে দুঃখী হওয়ার বদলে এভাবে মজা নেওয়ার দরুন সামান্য অভিমানী গলায় বললাম আমি এদিকে টেনশনে মরছি আর তোমরা মজা নিচ্ছ। দেখো তোমাদের বিয়েতে আমি হাতিকে দাওয়াত করব, ওর সুরে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে চক্কর খাওয়াব। হুহ। মুহূর্তেই হুহা শব্দে হাসিতে ফেটে পড়ল ভাইয়ারা। অগ্নি ভাইয়া আমার গালটা টেনে দিয়ে বলল, একটা যুক্তিসঙ্গত অভিশাপ তো অন্তত দিতে শেখ, গবেট কোথাকার। বিনিময়ে ঠোঁট উল্টে ভেঙচি কাটলাম আমি। রুশো ভাইয়া আমার মাথা থেকে পা পর্যন্ত সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করল, তারপরই চোখমুখ উজ্জ্বল করে বলল, ও মাই গড ছুটকি, তোকে তো পুরো রাজকুমারী লাগছে। এত সুন্দর করে শাড়িকে পরিয়ে দিয়েছে, আর সাজিয়েই বা দিল কে? রুশো ভাইয়ার প্রশ্নে দুষ্টু হেসে জবাব দিলাম, তোমার কলিজা কাটা ভাবি, নিত্য আপু। নিত্য আপুর নামটা কানে পৌঁছতেই অগ্নি ভাইয়ার মুখে খানিকটা লজ্জার ভাব সৃষ্টি হল। ছেলে হয়ে ভাই আমার লজ্জা পাচ্ছে ব্যাপারখানা দেখে রুশো ভাইয়া আমি দুজনেই গগনফাটা হাসিতে ফেটে পড়লাম। দরজায় দাঁড়িয়ে থাকা নিত্য আপু হাতে জুয়েলারির বক্স নিয়ে ভেতরে আসতে আসতে বলে উঠল, কি ব্যাপার, ভাইয়েরা আসতে আসতেই ঘর কাঁপিয়ে হাসা চালু হয়ে গেছে? তা কি নিয়ে কথা বলছিলে হুম? নিত্য আপুকে দেখে অগ্নির ভাইয়ার হাত আপনা আপনিই মাথায় চলে গেল। মাথার পেছনে পাশ চুলকে লাজুক হাসল ভাইয়া। ভাইয়ার দিকে সরু চোখে চেয়ে জবাব দিলাম আমি, আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু তুমিই ছিলে নিত্য আপু। দেখোই না তোমার হবু বোরটা তোমার নাম শুনেই যেভাবে লজ্জা পায়, আমি তো ভাবছি বাসর রাতে না লজ্জায় মাটি ফাঁক করে পাতালে ঢুকে যায়। নিত্য আপু চোখ বড় বড় করে মুহূর্তেই বিষম খেয়ে ফেলল। কাশতে কাশতে বিছানায় বসে আর চোখে এক পলক অগ্নি ভাইয়ার পানে তাকাল। নিত্য আপুর তীরের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নি ভাইয়া শুকনো ঢোক গিলে নজর সরিয়ে নিল। দুজনের এমন চোখে চোখে কথা দেখে বেশ মজা নিলাম আমরা। নিত্য আপু জুয়েলারি বক্স থেকে গলার হারটা আমার গলায় পরিয়ে দিল। চারজন মিলে আড্ডার আসর জমাবার মাঝপথেই দরজায় টোকা পড়ল, সেই সাথে এক সুপরিচিত কণ্ঠস্বর ডেকে উঠল, অনন্যা। আমরা সকলেই সেই ডাক অনুসরণ করে উল্টো দিকে ফিরে তাকালাম। পিঙ্ক কালার এক গাউনে পরীর বেশে সজ্জিত রাত্রি আবারও বলে উঠল, এই আড্ডামহলের ভেতরে আসতে পারি কি? হেসে হাত নাড়িয়ে বললাম আমি, আয় আয় ভেতরে আয়। আর আজ হঠাৎ এত ফর্মালিটি দেখাচ্ছিস যে, কাহিনী কি? বড় বড় ধাপ ফেলে ভেতরে এসে মিষ্টি করে হাসল রাত্রি। আহ্লাদি সুরে বলল, না মানে তোর শ্বশুর বাড়ি কিনা, তাই একটু একটু ফর্মালিটি দেখালাম। বিপরীতে চোখ ছোট ছোট করে মুখ ভেঙালাম আমি। আমার নজর পড়ল রাত্রি গায়ের জামাটার ওপর। অবাক চোখে চেয়ে বললাম, আরে বাহ, গাউনটা তো মাশাআল্লাহ। কবে কিনলি? রাত্রি গোপন কোনো কারণে হয়তো রুশো ভাইয়ার পানে আর চোখে তাকাল। হেসে বলল, আমি কিনিনি, একজন গিফট করেছে রে। সিরিয়াসলি? কে গিফট করেছে? আমার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে নিত্য আপু এসে রাত্রির গাউনটা দেখে বলে উঠল, ওয়াও, ড্যাম গর্জিয়াস। তবে যাই বলো, যে গিফট করেছে তার কিন্তু চয়েজ আছে বলতে হবে। এই রুশো ভাই, দেখো তোমার ফেভারিট পিঙ্ক কালার ড্রেস। সুন্দর লাগছে না রাত্রিকে? রুশো ভাইয়ার মুখটা কেন যেন অন্ধকার দেখালো। রাত্রিকে যেন জোর করেই নিত্য আপুর কথায় এক পলক দেখল সে। নিচু গলায় বলল, হুম, সুন্দর লাগছে। আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু নিচ থেকে আসছি। এ কথা বলেই ঘর ছেড়ে এক প্রকার হুড়মুড় করে বেরিয়ে যেতে পা বাড়াল রুশো ভাইয়া। আমি সহ উপস্থিত সকলেই সেদিকে পানে হতভম্বের ন্যায় চেয়ে রইলাম। নিবিড় ভাইয়া ঘরে আসছিলেন, উনাকে পাশ কাটিয়েই রুশো ভাইয়া বের হল ঘর থেকে।
নিবিড় ভাইয়া কপালে ভাঁজ ফেলে রুশো ভাইয়ার পানে পাশ ফিরে তাকালেন। অতঃপর আমাদের কাছাকাছি এসে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, তোমরা সবাই এখানে আছো দেখে আমি তাড়াহুড়ো করে এলাম। রুশোটা আবার গোমরা মুখ করে বেরিয়ে গেল কোথায়? দুকাঁধ উঁচু করে বোকা বোকা গলায় জবাব দিলাম আমি, কি জানি, এতক্ষণ তো ঠিকই ছিল। রাত্রি আসার পরই কেমন গোমরা মুখ করে বেরিয়ে গেল। এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে পরিণত হল রাত্রি। সবার নজরেই যখন তার পানে তখন আমতা আমতা করে বলল, এ কি, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি? তুই কি করেছিস সেটা তো আমরা জানি না, কিন্তু কিছু তো একটা করেছিস। না হলে রুশো ভাইয়া এভাবে তুই আসার পরই বেরিয়ে গেল কেন? রাত্রি আমার প্রশ্নে ভরকে গেল ভীষণ। মাথাটা ডানে বামে নাড়াতে নাড়াতে বলে উঠল, সে আমি কি করে বলবো? আমি তো কিছু করিনি। কই, গতকালই উনার সাথে শপিং মলে দেখা হলো, তখন তো হেসেই কথা বললেন। এখন হঠাৎ এমন করছেন কেন বুঝতে পারছি না। আমাদের এতটা চিন্তিত হতে দেখে অগ্নি ভাইয়া আগ বাড়িয়ে বলল, আহ ছাড় তো, রাত্রির জন্যই ওভাবে গিয়েছে এর কি গ্যারান্টি আছে? দেখ, নির্ঘাত প্রাকৃতিক চাপ পেয়ে গেছে বোধহয়। এত ভাবিস না। অগ্নি ভাইয়ার কথায় ফিক করে হেসে ফেলল নিত্য আপু। রুশো ভাইয়ার মুড চেঞ্জ সংক্রান্ত ব্যাপারটা সেখানেই ধামাচাপা পড়ল। সকলে আবারও আড্ডায় মত্ত হলে ধীর পায়ে আমায় কাছাকাছি এসে দাঁড়ালেন নিবিড় ভাইয়া। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ঘোর লাগানো চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। উনার এমন চাহনিতে খানিকটা অস্বস্তিতে পড়ে গেলাম আমি। চোখ নামিয়ে নিয়ে গলাটা ঝেড়ে বলে উঠলাম, ওভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি খুব বেশি অদ্ভুত লাগছে? নিবিড় ভাইয়া ঠোঁটের বামকোণটা কিঞ্চিত বাঁকালেন। ঘোর লাগানো গলায় বললেন, উহুম, অদ্ভুত লাগছে না, একটু অন্যরকম লাগছে। অন্যরকম মানে? ঠিক নতুন বউয়ের মতো। উনার শেষ কথাটায় লজ্জায় মিয়ে গেলাম আমি। শাড়ির আঁচল দিয়ে ভালোমতো নিজেকে ঢেকে নিয়ে উনাকে পাশ কাটিয়ে যোগ দিলাম আড্ডায়। আড্ডা চলল বেশ কিছুক্ষণ। বিকেল গড়িয়ে সন্ধে নামার পরপরই ঘরভর্তি মেহমান আসতে শুরু করল। তাদের আপ্যায়নে স্টাফেরা এদিক ওদিক ছোটাছুটির মাঝে মগ্ন হল। বড়রা আমাকে নিবিড় ভাইয়াকে একসাথে নিচে নামতে বলার পর বেশ ভদ্র বেশে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলাম আমি। এত এত চোখ আমাতে আবদ্ধতা দেখেই অস্বস্তিতে কুকড়ে এলো মন। শেষোক্ত সিঁড়িটায় পা দিয়েছে সবে এমন সময় পায়ে কিছু বেজে পড়ে যেতে ধরলাম হঠাৎ। পাশ থেকে মুহূর্তেই এক ব্যক্তি আমায় বাহু ধরে পড়ে যাওয়া থেকে আটকালেন। নিবিড় ভাইয়াও দ্রুত পেছনে থেকে কোমর জড়িয়ে ধরলেন আমার। আশপাশ থেকে মুহূর্তেই চমকে ওঠার গুঞ্জন শোনা গেল। নিজেকে সামলে নিয়ে আমার বাহু ধরে আটকানো মানুষ থেকে ছিটকে সোজা হয়ে দাঁড়ালাম আমি। মানুষটা একজন পুরুষ, তা আবিষ্কার করে অস্বস্তিটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। বুঝলাম না এভাবে হঠাৎ পড়ে যেতে ধরলাম কিভাবে। হেলে সন্ধান চালিয়ে সিঁড়িতে কিছুর দেখা মিলল না। নিবিড় ভাইয়া তৎক্ষণাৎ আমায় নিজের বাহুডোর আগলে নিয়ে জিজ্ঞেস করলেন, অনন্যা, তুমি ঠিক আছো? মাথাটা কিঞ্চিত নাড়িয়ে বোঝালাম ঠিক আছি আমি। সামনে দাঁড়িয়ে থাকা আগন্ত মনে হলো ব্যাপারটায় বড্ড মজা পেলেন। হালকা কেশে বললেন, আরে আরে সাবধানে, এখনই এই অবস্থা? কিছুদিন পর যেন আবার দেখতে না হয় বউয়ের অন্য ঠিকানা। নিবিড় ভাইয়ার কপালের রগ ফুলে উঠল নিমিষেই। সামনে থাকা মানুষটার পানে রক্তচক্ষু নিয়েছে দাঁতে দাঁত চেপে বললেন, তুই এখানে? আরে আরে এত রেগে যাচ্ছিস কেন? এতদিন বাদে বিদেশ থেকে দেশে ফিরলাম, একটু হাসি মুখে ওয়েলকাম করলেও তো পারিস। নিবিড়ের রাগের পাল্লা ভারী হল ক্রমশই। বাড়ি ভর্তি মানুষের কোনো সিন ক্রিয়েট করতে চায় না বিধায় যথাসম্ভব চাপা গলায় বলল, এতগুলো মানুষের সামনে অপমানিত হতে না চাইলে চুপচাপ বেরিয়ে যা।
নিবিড়ের কথাটা বলার পরপরই তাদের নিকটে এগিয়ে এলেন সাদনান সাহেব। এসেই হেসে জিজ্ঞেস করলেন, আরে তোরা দেখা করে ফেলেছিস? আমি আরও ভাবলাম হঠাৎ নিবিড়কে চমকে দেব। সে যাই হোক মাহিন। সাদনান সাহেবকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলল আগন্ত। ওহো আঙ্কেল মাহিন নয়, কল মি ম্যাট। সাদনান সাহেব কিঞ্চিত ইতস্তত বোধ করলেও হেসে বললেন, ও সরি। তা বলছিলাম ম্যাট, তোমার বাবা তোমায় ডাকছেন, কি যেন জরুরি কথা বলার আছে। একটু দেখত। মাহিন নিবিড়ের পানে আর চোখে তাকাল। চোখে মুখে রাগের স্পষ্ট ঝলক নিবিড়ের। গম্ভীর চোখ দুটো কি ভীষণ জ্বলছে। অথচ তার এই রাগটাই মাহিনকে পৈশাচিক আনন্দ দিয়ে চলেছে। ও জানানোর জন্য থ্যাঙ্কস আঙ্কেল। আর আপনি একটু নিজের ছেলেকে বলে দেবেন ইনভাইটেড গেস্টদের রেসপেক্ট করতে। ইউ নো না একজন ওয়েলনুন সেলিব্রিটির ম্যানারস এত লো কোয়ালিটির হলে চলে না। কথাটা বলেই তাচ্ছিল্যের হাসি হেসে পাশ কাটিয়ে ভিড়ের মাঝে ডুব দিল মাহিন। নিবিড় সাদনান সাহেবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাল। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, হোয়াই ডিড ইউ ইনভাইট দিস শিট বাবা? সাদনান সাহেব বড্ড অবাক হলেন। ছেলের ঘাড়ে হাত রেখে বললেন, আরে তুই হঠাৎ এরকম বিহেভ করছিস কেন? তোরা তো অনেক ভালো ফ্রেন্ড ছিলি। তাছাড়া ওর বাবা আমার অনেক ক্লোজ বিজনেস পার্টনার। পুরো ফ্যামিলি দাওয়াত করেছি বলে এসেছে। এতে রেগে যাওয়ার কি হলো? আমি তো আরও ভাবলাম তুই খুশি হবি। নিবিড় চোখ দুটো বুজে নিয়ে লম্বা করে শ্বাস টানল। সাদমান সাহেবকে বোঝানো যাবে না, বোঝাতে গেলে যতটা সময় প্রয়োজন তা এই মুহূর্তে হাতে নেই। নিবিড় ভেবে দেখল বাবাকে এসব বিষয়ে জানতে দেওয়াটাও উচিত হবে না। তাই নিজের রাগের মাত্রার ওপর সবটা শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনল। মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলল, আমি মজা করছিলাম বাবা, তুমি যাও গেস্টদের সাথে কথা বলো। বাই দা ওয়ে দাদিমা এসেছে? সাদনান সাহেব সূক্ষ্ম চোখে চেয়ে ছেলের স্পষ্ট মিথ্যে কথার বিপরীতে বললেন, মজাটা মোটেও ভালো ছিল না নিবিড়। যা অনন্যার সাথে গিয়ে স্টেজে বসো। তোর দাদিমা আসছে, ট্রেন লেট করছে। হয়তো আরও 1.5 ঘন্টার মতো সময় লাগবে। নিবিড় ভায়া ছোট্ট করে শ্বাস ফেলে আমার আতঙ্কে মাখা মুখের দিকে তাকালেন। চোখে ঝুড়ি ভর্তি প্রশ্নের মেলা রয়েছে জেনে বললেন, আসলে তোমায় ওভাবে বলায় একটু রেগে গিয়েছিলাম। তুমি এসব নিয়ে ভেব না। এভরিথিং ইজ ওকে। এসো, বসবে চলো। আমি মনে জোরালো খটকা নিয়েই স্টেজে গিয়ে উঠলাম। আমাদের জন্য বরাদ্দ রাখা সোফাটায় বসে লোকেদের মাঝে পর্যবেক্ষণ চালালাম। এক একটা অপরিচিত মুখ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এসে কথা বলে যাচ্ছেন আমার সাথে। আমি শুধু হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে চলছি। আর ঠোঁটে সেই মিথ্যে হাসি তো লেগে রয়েছে। ইভেন্ট চলাকালীন গেস্টদের মাঝে একজন পাতলা মতো মহিলা এলো আমার সাথে কথা বলতে। সাথে উনার সুন্দরী মেয়ে। মেয়ের উন্মুক্ত পাজোড়া দেখে সর্বপ্রথম যে প্রশ্নটা আমার মনে উদয় হল তা কিছুটা এরকম, লেজপিস বের করা রাখা কি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে? ফ্যাশনের নামে যে তাকে কতটা বিশ্রী দেখাচ্ছে তা কি এই মেয়ে জানে? আমি ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথা ঘামালাম না। ভদ্রমহিলার পানে চেয়ে সৌজন্যের হাসি ফুটিয়ে চোখ নামিয়ে নিলাম। ভদ্রমহিলা আমায় পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেই কিঞ্চিত মুখ বাঁকালেন। আমার দিক থেকে নজর সরিয়ে নিবিড় ভাইয়ার পানে চেয়ে বললেন, মেয়ে মোটামুটি ভালোই। কিন্তু নিবিড়, তুমি তো আরও বেটার মেয়ে ডিজার্ভ করতে। কত মডেলস ছিল, একট্রেস ছিল। তাদের ছেড়ে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলে বলতো? নিবিড় ভাইয়া ভাবলেশহীন মহিলার দিকে তাকালেন এবং প্রায় সাথে সাথেই আর চোখে আমার পানে চেয়ে পলক ফেললেন। হয়তো উত্তেজিত হতে বারণ করলেন চোখের ইশারায়। আমি জানি উনি আমি যাতে মন খারাপ না করি তার জন্য সবটা করবেন উনি, কিন্তু মহিলা যা বললেন তা তো বাস্তব, সত্য।
সে তিনি মানতে চান বা নাই চান, আমি জানি আমার থেকে অনেক উঁচু লেভেলের সুন্দর মেয়েদের বিয়ে করতে পারতেন উনি। তবে ভাগ্যটা ভালো ছিল না, যারা সেদিন ভুলটা না করলে হয়তো আজ আমার জায়গায় একজন যোগ্য স্ত্রী থাকত। আমার মুখে যতটা সম্ভব হাসি ফুটিয়ে রাখার চেষ্টায় লেগে পড়লাম। মনে হলো বড্ড বেশি বেগ পেতে হচ্ছে সেই প্রচেষ্টায়। নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেলে ঠোঁটে চওড়া হাসি ফুটিয়ে ভদ্র মহিলার পানে তাকালেন। আমার বা হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে তার উদ্দেশ্যে বললেন, কোজ আই অলওয়েজ চুজ দ্য পারফেক্ট ওয়ান ফর মি আন্টি। আপনার মতে দেখতে গেলে আপনার মেয়েও কিন্তু ভালোই, দারুণ মেকআপ করতে পারে। তবে ব্যাপারটা হলো, আমার সাথে আসলে সবকিছু যায় না, বিশেষ করে কৃত্রিমতা। ওই যে কথায় আছে না, চক চক করলেই সোনা হয় না। আমি যেহেতু খাঁটি সোনাই প্রিফার করি, সেহেতু অনন্যাই আমার জন্য বেস্ট চয়েস ছিল। আমার ভাগ্যটা না বড্ড ভালো বুঝলেন, তাই হয়তো ও আমায় বিয়ে করতে রাজি হয়েছে। অনেস্টলি স্পিকিং, আম সো লাকি। ভদ্রমহিলা চোখমুখ খানিকটা কুঁচকে এলো। ভেতরে ভেতরে ঠিক কি ভাবলেন জানা নেই। বিকৃত এক হাসিতে ঠোঁট বাঁকিয়ে বললেন, সুখী হও, দোয়া করি। এই জলি নিবিড়ের সাথে কথা বল। আসার সময় খুব তো বায়না করছিলি অটোগ্রাফ নিবি বলে। পাশে মুখ কালো করে দাঁড়িয়ে থাকা মেয়েটি চোখমুখ উজ্জ্বল করে তাকালো এবার। নিবিড় ভাইয়ার সাথে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিতেই খপ করে হাতটা ধরে ফেললাম আমি। সৌজন্যের হাসি ঠোঁটে ফুটিয়ে রেখেই শক্ত করে হ্যান্ডশেক করলাম। মেয়ের বোধহয় হাতে ব্যথা লাগলো এত শক্ত করে ধরায়। তবে ভেতরে ভেতরে বেশ মজা পেলাম আমি। জলি নামক মেয়েটার হাত ছেড়ে দিলাম খানিকক্ষণ বাদে। জলির চোখে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে রেখেই ব্যস্ত গলায় বলল মায়ের উদ্দেশ্যে, মমো, ওয়াশরুমে যেতে হতো একটু। পরে কথা বলা যাবে সবার সাথে। এখন চলো তো, চলো এখান থেকে। এ কথা বলেই এক প্রকার চোরের মতো ভদ্রমহিলার হাত টেনে ধরে পালালো জলি। আমি ভেতরে ভেতরে হেসে কুটিকুটি হলাম। নিবিড় ভাইয়া সন্দেহী চোখে একবার তাদের দিকে তো একবার আমার দিকে তাকালেন। চাপা গলায় বললেন, ব্যাপারটা কি হলো? উনারা এভাবে চোরের মতো পালিয়ে গেল কেন? দুকাঁধ উঁচু করে ঠোঁট উল্টে জবাব দিলাম আমি কি জানি। দেখুন 1 নম্বর বা 0 নম্বর পেয়ে গেছে হয়তো। নিবিড় ভাইয়ার কপালের ভাঁজ দৃঢ় হল। আমার দিকে আরো খানিকটা চেপে এসে জিজ্ঞেস করলেন, হোয়াট ডু ইউ মিন বাই 0 নম্বর? 1 নম্বর 2 নম্বর তো শুনেছি, 0 নম্বরটা আবার কি? মুহূর্তেই কচ করে জিহ্ব কেটে বসলাম আমি। এই মানুষের সামনে ভুলক্রমে পশ্চাদের বায়ু সংক্রান্ত ব্যাপারটা বলে ফেলা বড্ড ভুল হয়ে গেছে আমার। ধ্যাতো, আমিও না। মুখ ফসকে যা ইচ্ছে তাই বলে ফেলি। আমায় চুপ থাকতে দেখে ভ্রু নাচালেন নিবিড় ভাইয়া। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, ও হ্যালো, কোথায় হারিয়ে গেলে? বলো 0 নম্বর কি? প্রসঙ্গটা ঝট করে পাল্টে ফেলার উদ্দেশ্যে বললাম আমি, ও কিছু না। বলছিলাম যে এভাবে চাপা না মারলেও তো পারতেন। এক্সিডেন্টলি বিয়েটা করতে হয়েছে, ভদ্রমহিলাকে একথা বলে দিলেই ল্যাঠা চুকে যেত। নিবিড় ভাইয়া কয়েক সেকেন্ডে ফ্রিজড হয়ে বসে রইলেন। অতঃপর চোখে মুখে চরম হতাশা নিয়ে বললেন, তার মানে তুমি বলতে চাইছ, আমি যেসব বলছি সবটা মনগড়া, মিথ্যে কথা? তা নয়তো কি? আমার মতো অকর্মার ঢেকিকে বিয়ে করছেন। সামান্য চাটাও তো করে খাওয়াতে পারি না। দেখতে শুনতেও ততটা ভালো না। আমি ফের আপনার জন্য পারফেক্ট হতে পারি নাকি? নিবিড় ভাইয়া লম্বা করে দীর্ঘশ্বাস ছাড়লেন। ভেতরে ভেতরে কি সব আওড়ে চললেন, যার বিন্দুমাত্র খোঁজটুকুও পেলাম না আমি। ঠোঁট উল্টে জিজ্ঞেস করলাম, আচ্ছা শুনুন, ওই ছেলেটা কে ছিল? আপনার কোনো পুরনো বন্ধু?
নিবিড় ভাইয়ার মুখটা মুহূর্তেই রং বদলাল। হতাশায় মোড়ানো ফ্যাকাশে মুখটায় রক্তিম আভা ফুটে উঠল। হাতের মুঠো শক্ত করে চেপে ধরে বললেন, পুরনো পরিচয় জেনে লাভ নেই। ভালো হয় ওর কথা তুমি মুখে নাই তোলো। কিন্তু আমায় আর কিছু বলতে না দিয়ে বললেন নিবিড় ভাইয়া, হুসস, ওকে নিয়ে আর কথা নয়। এখন একটা কোয়েশ্চনের অ্যান্সার দাও তো। জলি নামের মেয়েটা তো আমার সাথে হ্যান্ডশেক করতে হাত বাড়াল, তুমি আগ বাড়িয়ে পাশ থেকে হ্যান্ডশেক করলে কেন? হঠাৎ করে উনার এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি। খানিকটা হাসার চেষ্টা করে বিড়বিড় করে বললাম, আমি ভেবেছিলাম আমার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে হয়তো। মেয়ে মানুষের সাথে প্রথমত হ্যান্ডশেক করবে এমনটা ভাবা তো স্বাভাবিক। নিবিড় ভাইয়া বাম সাইডের ভ্রু উঁচু করে ঠোঁটের বাম কোণ প্রসারিত করলেন। দুষ্টুমি মাখা গলায় বললেন, ভুল বুঝে হ্যান্ডশেক করেছ নাকি নিজের হাজবেন্ডকে অন্য মেয়ের সাথে হ্যান্ডশেক করতে দেবে না বলে জেনে শুনেই করেছ? কোনটা? মুখটা চট করে অন্যদিকে ফিরিয়ে বললাম আমি। মোটেই না, আপনি কার সাথে হ্যান্ডশেক করবেন না করবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার এসবে কোনো মাথা ব্যথা থাকতে যাবে? তাই যদি হয় তবে চোখ সরিয়ে নিলে কেন অনন্যা? চোখে চোখ রেখে কথাটা বলো। তোমার জেলাসি কিন্তু স্পষ্ট দেখতে পারছি আমি। এবার সরাসরি উনার চোখের দিকে তাকালাম আমি। চোখমুখ কুঁচকে তেজি গলায় বললাম, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই নয়। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। নিবিড় ভাইয়া হেসে ফেললেন এবার। ধীর গলায় বললেন, ঠিক আছে, আমিও দেখে নেব ঠিক কতদিন নিজের অনুভূতি থেকে পালিয়ে পালিয়ে বেড়াও তুমি। অনেক খোঁজাখুঁজির পর রাত্রি গিয়ে পৌঁছালো ছাদে। ছাদের এক কোণায় দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত ছেলেটাকে দেখেই ঠোঁটে প্রাপ্তির হাসি ফুটে উঠল তার। এক দৌড়ে ছেলেটির কাছাকাছি গিয়ে দাঁড়িয়েই ডেকে উঠল, আপনি এখানে? আর আমি পুরো বাড়ি আপনাকে তন্নতন্ন করে খুঁজছিলাম। রুশো চমকে উঠল ঠিক, তবে পেছনে ফিরে তাকাল না। আগের মতো সামনের দিকে চেয়েই বলে উঠল, আপনি হঠাৎ আমার খোঁজ করছেন কেন? আরে খোঁজ করব না মানে? নিচে এত মেহমান এসেছে। আপনার বোনের বিয়ের রিসেপশন, আর আপনি এখানে এসে বসে আছেন। এটা কেমন দেখায় বলুন তো? রুশো গম্ভীর গলায় জবাব দিল, নিচে ব্রো আছে, ভাবি আছে, ওরা সব সামলে নিবে। আপনি অহেতুক এখানে এসে সময় বরবাদ করবেন না। নিচে যান, এনজয় করুন। রুশো এমন ব্যবহারে বেশ অবাক হল রাত্রি। যে ছেলে হাসি ছাড়া কথা বলে না, যে ছেলে অ্যাটম বোম্ব ছাড়া সম্বোধন করে না, সে কি না আজ তাকে আপনি করে সম্বোধন করছে? স্ট্রেয়ঞ্জ। রাত্রি খানিকটা উত্তেজনা নিয়েই জিজ্ঞেস করল, আপনি আমায় হঠাৎ আপনি করে ডাকছেন কেন রুশো? রুশো কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে তাকাল। রাত্রির শুকনো মুখটায় এক পলক চেয়েই ফের নজর সরিয়ে বলল, আমি অনেক ভেবে দেখলাম, আমি আপনার সাথে কারণে অকারণে মজা করি, হাসি ঠাট্টা করি, অহেতুক কথাবার্তা বলে আপনাকে রাগিয়ে দেই, এসব আসলে ঠিক নয়। আপনি আমার কোনো আত্মীয় নন কোনো ফ্রেন্ডও। তাই আপনাকে আমার এভাবে ট্রিট করা উচিত নয়। আই হ্যাভ টু শো ইউ মাচ রেসপেক্ট। যদিও অনেকদিন বাদেই এই উপলব্ধিটা করতে পারলাম, তবু পেরেছি যখন নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি স্রেফ। আপনিও আমায় শুধু রুশো বলে ডাকবেন না, আমার ভালো নাম আছে। কল মি মিস্টার রুশো রেহনেওয়াজ। চলবে?